জয় বাংলা। বাংলা পক্ষ থেকে আমি প্রীতি মিত্র এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সৌভিক মৈত্র এবং মনন মণ্ডল। সৌভিক মৈত্র এবং মনন মণ্ডল এবং দুজনেরই কারোর আলাদা করে পরিচয়ের কোনো প্রয়োজন হয় না। যারা বাংলা পক্ষ ফলো করেন, যারা বাঙালিকে ভালোবাসেন, যারা বাঙালির জন্য প্রতিনিয়ত ভাবেন, বাঙালির জন্য কাজ করেন, তারা এই দুটো মুখ এবং দুটো নাম সম্পর্কে খুবই পরিচিত। আজকে আমাদের বিষয়টা খুব স্পষ্ট, মানে এমন একটা বিষয় যে বিষয়টা ধরে আগামী 7 বছর ধরে, বিগত 7 বছর ধরে বাংলা পক্ষ বলে আসছে, এবং সেই বিষয়টা হঠাৎ করে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। কোথাও একটা আমরা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি। আমরা ভাবছি যে হ্যাঁ, আমাদের কথা বলা হচ্ছে, বাঙালিদের কথা বলা হচ্ছে। একটা বাজেট কিছুদিন আগেই আমরা বাজেটের একটা মুখোমুখি হয়েছি, যে বাজেটটা একটা নির্দিষ্ট মুখোমুখি, মানে সেই বাজেটটা করা হয়েছে। সেই বাজেট অধিবেশন চলাকালীন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে যে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এমনকি ওয়ার্ড ভিত্তিক বাইরের রাজ্য থেকে প্রচুর লোককে ঢোকানো হচ্ছে, ভুয়ো মানে তাদের ওই ভোটার কার্ড বা এই সমস্ত কাগজপত্রগুলো বার করে ভেতরে ঢোকানো হচ্ছে। এবং এরকম হয়েছে যে আমরা নিজেরাও দেখেছি, আমরা নিজেরা প্রত্যেক, মানে এই 7 বছর ধরে তো প্রচুর প্রমাণ দিয়ে গেছি। দেখা গেছে যে এমন অনেক লোক আছেন, মানে মানুষজন আছেন, যারা বাইরের রাজ্যে থাকেন, ভোটের সময় তারা বাইরের রাজ্যে চলে যান, নিজের দেশে চলে যান, গিয়ে ভোটটা দিয়ে আসেন। আবার এখানেও তারা ভোটটা দেয়, তারা দুটো ভোটার কার্ড তারা ব্যবহার করছে। তো হঠাৎ করে এই যে কথাটা, যেটা 7 বছর ধরে বাংলা পক্ষ প্রতিনিয়ত বলে আসছে, প্রত্যেকটা বাঙালিকে বোঝানোর চেষ্টা করছে, মিডিয়াকে বোঝানোর চেষ্টা করছে, নেতা মন্ত্রী সবাইকে একটা, মানে এই এই স্পষ্টতা দেখানোর চেষ্টা করছে, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। এটা খুবই ভালো লাগলো শুনে। কিন্তু কেন? এর কারণটা কি? আমি মননের কাছে প্রথমে জানতে চাইবো, মনন, এই যে এত 7 বছর ধরে আমরা যেটা বলে আসছি, সেটা আজকে মাননীয় বলছেন, মানে কারণটা কি? হঠাৎ কি হলো? দেখো, আমরা যেটা গত 7 বছর ধরে হঠাৎ করে, মূলত 2019-এ বিজেপি যখন কিছু আসন জিতলো, আমরা তখন থেকে হঠাৎ করে বাংলার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন দেখলাম। কিরকম পরিবর্তন? যেটা আগে কখনো হতো না। যে ধরো, এই বাংলায় প্রচুর বহিরাগত আছে, অনেক দিন ধরে এসেছে, থেকেছে, আস্তে আস্তে নিজেদের সংখ্যা বাড়িয়েছে, ইত্যাদি হয়েছে। কিন্তু এরা কোনোদিন বাঙালিদের বাংলাদেশি বলার সাহস দেখায়নি। এরা কোনোদিন বাঙালিদের বিরুদ্ধে মিছিল বের করার সাহস দেখায়নি। কিন্তু হঠাৎ করে আমরা যেটা দেখলাম 2019-এর পর, এমন একটা বদল, মানে এমন একটা পরিস্থিতি বদলে গেল যে ঠিক 2019 ভোটের পরেই রিসরায় এই বহিরাগত ক্রিমিনাল গুলো, হুগলি জেলার রিসরায় বঙ্গাল সে বঙ্গালী হাটাও বলে মিছিল করলো। তারপর আমরা হঠাৎ করে দেখলাম গত কয়েক বছরে বিহার দিবস, যে বিহার দিবসটা হচ্ছে বাংলা থেকে বিহার পর বিহারি বলে বাংলা ভাগ করে আলাদা বিহার রাজ্য যারা গঠন করেছিল, বাংলাকে যারা ভাগ করেছিল, সেই বঙ্গভঙ্গের উদযাপনের দিন হচ্ছে বিহার দিবস। এই বিহার দিবস উপলক্ষে আমরা লক্ষ্য করলাম বাংলার শহরাঞ্চলের বিভিন্ন এলাকায়, যে এলাকাগুলো যে এলাকাগুলোয় কাদের সংখ্যা বেড়েছে আমরা জানি, তারা হঠাৎ করে বিহার দিবসে মিছিল বের করা শুরু করলো এবং জয় বিহার বলে স্লোগান চালিয়েছে। শিলিগুড়ি বলো, বাংলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে এটা কি হয়ে গেল আমরা বুঝতে পারলাম না, এটা কি ব্যাপার। বাংলায় বিহার দিবসের মিছিল বেরোচ্ছে, বঙ্গাল সে বঙ্গালী হাটাও বলে মিছিল বেরোচ্ছে। তারপরে আমরা হঠাৎ করে দেখলাম এই যে একটা দূষণের একটা, মানে একটা গঙ্গা দূষণ হয় যেদিন জগদ্ধাত্রী পুজো ষষ্ঠীর দিন, ঠিক আছে, আমরা যখন মা জগদ্ধাত্রীর পূজা করি, তখন সারা বাংলা জুড়ে বিভিন্ন নদী পুকুর ইত্যাদি জায়গায় এই যে ডিজে বক্স বাজিয়ে, ঠিক আছে, বঙ্গালী ভাবি এইসব ভোজপুরি গান চালিয়ে হঠাৎ করে যেটা জলদূষণ ছড়ানোর, হঠাৎ করে দেখলাম এটা হঠাৎ করে বেড়ে গেল। এবং দেখলাম যে তৃণমূলের যারা বিভিন্ন বহিরাগত চেয়ারম্যান আছে,
কাউন্সিলর আছে, এমএলএ আছে, এমপি আছে, তারা দেখলাম সুন্দর করে ঘাটপাট বাঁধিয়ে দেওয়া ইত্যাদি কাজ শুরু করলো। আমাদের ঠিক মানে আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি হচ্ছে। আসলে মনে হচ্ছিল কিছু একটা বদল হচ্ছে। মানে মানে যারা এতদিন হাম গরিব আদমি হ্যায় বলে বাঙালি সহানুভূতি করানোর চেষ্টা করতো, তারা হঠাৎ করে পেশি প্রদর্শন করতে শুরু করলো কি করে? আমাদের তখন থেকেই সন্দেহ হলো কিছু একটা গন্ডগোল আছে। বিজেপি একদম এদের দেশওয়ালি পার্টি, এদের ঘরের পার্টি, হু হু করে ঢোকানো শুরু করলো, শুধু বাংলায় নয় বিভিন্ন রাজ্যে। এটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু এটার কোনো মানে তখন যেহেতু লিমিটেড, আমাদের রিসোর্স গুলো লিমিটেড, আমরা ঠিক মানে বিষয়টাকে ধরতে পারছিলাম না। যত দিন যেতে শুরু করলো আমরা আসলে বুঝতে শুরু করলাম এদের ইন্টেনশনালি প্ল্যানফুলি বাংলার ডেমোগ্রাফি নষ্ট করে, বাংলার ভোটার লিস্ট ধ্বংস করে, বাংলায় ইউপি, বিহার, হরিয়ানা, রাজস্থান থেকে লোকজন প্ল্যানফুলি ঢোকানো হচ্ছে, যাতে বাংলার বিভিন্ন ওয়ার্ডে, বাংলার বিভিন্ন পুরসভায়, বাংলার বিভিন্ন কর্পোরেশন এলাকায়, বাংলার শিল্পাঞ্চল যেগুলো, যে যে জায়গা দিয়ে মূলত ধরো রেল লাইনের দুধার, গঙ্গার দুধার, মেট্রোর আশেপাশে, হাওড়া শিয়ালদার আশেপাশে যে চটকল কারখানাগুলো আছে, অন্যান্য যে কারখানাগুলো আছে, এবং যে লজিস্টিক হাবগুলো হচ্ছে, এইগুলোয়, এই এলাকাগুলো একদম পুশ করা হচ্ছে এই এলাকার ডেমোগ্রাফি এবং বাঙালিকে এই এলাকাগুলো থেকে সংখ্যালঘু করে দেওয়ার কারণে। বাঙালি সংখ্যালঘু হলে বাংলার যে রাজনৈতিক দলগুলো, সেটা তোমার সিপিএম হতে পারে, ফরওয়ার্ড ব্লক হতে পারে, তৃণমূল হতে পারে, আরএসপি হতে পারে, ইত্যাদি নানা যে দলগুলো আছে, এরা তো মূলত বাঙালির ভোটের উপর নির্ভরশীল। জেতালে বাঙালি জেতায়, হারালে বাঙালি হারায়। তো তাহলে বাঙালি বিজেপিকে জেতাবে না, তাহলে বাংলায় বিজেপি জেতার মডেলটা কি? মডেলটা হচ্ছে যে বাংলার ভোটার লিস্ট ঘেঁটে দাও, ভোটার লিস্ট ধ্বংস করে দাও, ধ্বংস করে দিয়ে নিজের পক্ষের যে পপুলেশন, একদম আমার যে দেশওয়ালি, মানে যে দেশের, মানে যেখানকার দেশওয়ালিরা ঢুকছে, একদম সেখানকার লোক ঢোকাও, যাতে তারা আমাকেই ভোট দেয়। তো এটা করতে গিয়ে আমি আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্স দেব। এটা আমরা 2021-এ যে খুব বড় আকারে করতে পেরেছি তা নয়, কিন্তু 2024-এ আমরা এটা অনেক বড় আকারে করেছি। 2021-এরটা বলি আগে, ঠিক আছে? 2021-এ আমরা বেশ কিছু বুথে, যেগুলো একদম আমাদের মানে টার্গেটেড, একদম ফোকাস বুথ, ঠিক আছে, এই বুথগুলোয় আমরা, এই বুথের রেজাল্ট গুলো আমরা বের করা শুরু করলাম, যে দেখি তো কি ব্যাপার। কারণ ধরো কেন এটা করলাম, আমরা যখন ওভারঅল রেজাল্ট মেলাচ্ছি, ধরো আমার চন্দননগরে বাড়ি, আমি চন্দননগর দিয়েই শুরু করি। 2021-এ চন্দননগরের আমি দুটো ওয়ার্ডের বলছি, আমি সব ওয়ার্ডের বলছি না, কারণ 21-এ খুব লিমিটেড জায়গায় আমরা এটা করতে পেরেছিলাম। 25 নম্বর ওয়ার্ড, ঠিক আছে, 25 নম্বর ওয়ার্ডে তোমার ছখানা বুথ, 181, 182, 181 থেকে 186, ঠিক আছে, ছটা বুথ। ছটা বুথে দেখলাম এখানে তিনজন প্রার্থী ছিল, সিপিএম এর গৌতম সরকার, তৃণমূলের ইন্দ্রনীল সেন এবং বিজেপির দীপাঞ্জন কুমার গুহ, ঠিক আছে। তো দেখলাম এই 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল ভোট পেয়েছে 907খানা, শাসক দল ক্ষমতায় আছে 907, সিপিএম ওই এলাকায়, এই যে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছি, এই এলাকায় ওদের ওই রেড ভলেন্টিয়ার ছিল, বাড়ি বাড়ি গিয়ে খাবার থেকে শুরু করে জল, যাবতীয় যা যা একটা মানুষের লকডাউনের সময় প্রয়োজন ছিল সবকিছু দিয়েছে। সিপিএম ভোট পেয়েছে 190, বিজেপি পেয়েছে 1631, ঠিক আছে। তার পাশেই 26 নম্বর ওয়ার্ড, আরো ইন্টারেস্টিং, এখানে বুথ নাম্বার হচ্ছে 189 থেকে 194, ছটা বুথ, তৃণমূল শাসক দল 623, সিপিএম এরটা বারবার বলছি কারণ এখানে আবার 2 ডিজিটের ভোট পেয়েছে, রেড ভলেন্টিয়ার এত খাটার পর 2 ডিজিটে ভোট পেয়েছে 93টা মাত্র। অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে 2703, কল্পনা করতে পারো, 623, 93 এবং 2703। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার হলো, চন্দননগরে কি এমন ঘটনা ঘটলো, 33টা ওয়ার্ডের মধ্যে এই দুটো ওয়ার্ডে ভোটের ডিফারেন্স এত কেন? এখানে কি আলাদা আছে? অন্য এলাকার থেকে এই এলাকা আলাদা কি?
তারপর ভোটার লিস্ট দেখলাম, ভোটার রোল দেখলাম, বেশিরভাগ দেশওয়ালি। আশ্চর্য ব্যাপার। তারপর আমরা দেখলাম হচ্ছে ওই একটা আছে, আগে পঞ্চায়েত প্রধান ছিল আচ্ছেলাল যাদব, তার এলাকা রিসরার, আদর্শনগর এবং শাস্ত্রীনগর। বুথ নম্বর হচ্ছে তোমার 18A, 19, 20, 21, ঠিক আছে। এই সবকটা বুথ মিলিয়ে বিজেপি মানে তৃণমূল সিপিএম এর থেকে অনেক এগিয়ে, ঠিক আছে। বা শাস্ত্রীনগর 24, 24-এ, 25, 26, 26-এ, 27, 27-এ, এখানেও কোনো তুলনাই হয় না। প্রত্যেক জায়গায় তোমার বিজেপির মানে প্রাপ্ত ভোট, যেমন ধরো আমি মানে একটা উদাহরণ দিচ্ছি। ধরো 24 নম্বর বুথে তৃণমূল পেয়েছে 76টা ভোট, বিজেপি পেয়েছে 250টা ভোট, সিপিএম 18টা ভোট, আরেকজন কেউ ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছিল, সে পেয়েছে 2টো ভোট। বুঝতে পারছো কি কি ভয়ঙ্কর ডিফারেন্স। আদর্শনগরেরও একটা উদাহরণ দিই। ধরো তোমার 18 নম্বর বুথ, তৃণমূল পেয়েছে 103, বিজেপি পেয়েছে 299, সিপিএম পেয়েছে 26, ইন্ডিপেন্ডেন্ট পেয়েছে 2। আমরা আমরা তো ভেবে পাচ্ছি না যে মানে বাংলার অন্য এলাকাগুলোর তুলনায় এই এলাকাগুলোর ডেমোগ্রাফির কি এমন বদল হয়েছে যেখানে বিজেপি হঠাৎ করে বিজেপির ভোট এত বেড়ে যাচ্ছে। কি ব্যাপার, এখানে কি বিজেপি বিরাট কাজ করেছে? না, সারা বছর তৃণমূল সিপিএম এরা সাধারণ মানে ওখানে যারা থাকে, তৃণমূল তো আরো এগিয়ে। ওই যে বললাম দূষণ ছড়ানোর যে ব্যাপারটা, ওই সময় তো ঘরে ঘরে গিয়ে সব মানে নারকোল, আখ ফাঁক ইত্যাদি বিলি করেছিল, কাপড় শাড়ি ইত্যাদি বিলি করেছিল, ঠিক আছে। এত কিছু করার পরেও বিজেপি ধারে কাছে নেই, সিপিএমও নেই, তৃণমূলও নেই। তারপর আমরা আবার এই বুথগুলোরই আমরা 2024-এ অ্যানালিসিস করলাম। চন্দননগরের ধরো 25 নম্বরে 1516, তৃণমূল 1024, সিপিএম 104। মানে তৃণমূল সিপিএম মিলিয়েও বিজেপিকে ছাপাতে পারছে না। 25 নম্বর বুথে বিজেপি 2655, তৃণমূল 641, সিপিএম 71। কোনো ধারে কাছে নেই। বাংলার স্থানীয় দলগুলো বিজেপির তুলনায় এখানে ধারে কাছে নেই। তো আমরা এইটা দেখার পর আমরা আবার ভোটার লিস্ট দেখলাম, কি ব্যাপার, কি হয়েছে সেই দেশওয়ালি। তখন আমাদের মাথায় এলো ব্যাপারটা এত সহজ হচ্ছে না, এই ক্রিমিনাল গুলোকে আসলে ঢোকানো হচ্ছে। তারপর ধরো তৃণমূল ভোটে সন্ত্রাস করে, এটা সকলে জানে, সকলে বলে। আচ্ছা, তৃণমূল কি এলাকা বেছে বেছে সন্ত্রাস করে? তা তো নয়। যদি সন্ত্রাস করে তাহলে সব জায়গায় সন্ত্রাস করে। কলকাতার বড় বাজার 45 নম্বর ওয়ার্ড, তৃণমূল যদি সব জায়গায় নিজের সমস্ত শক্তি পুশ করে তাহলে নিশ্চয়ই বড় বাজারেও পুশ করেছিল। বড় বাজারে পুশ করার পরেও বড় বাজারে বিজেপি নয় কংগ্রেস জিতেছে। কে জিতেছে? সন্তোষ পাঠক। তৃণমূল জিততে পারেনি ওখানে, ঠিক আছে। এই সব দেখে এবার এবার তুমি এখানে যারা আছে, আমাদের অনুমান হচ্ছে প্রথমত এদের বেশিরভাগ জনের ডুয়েল ভোটার কার্ড আছে। একটা ওখান থেকে বিভিন্ন স্কিমের জিনিসপত্র তোলে, ওখানে একটা বাড়ি, দেশের বাড়ি, এবং একটা হচ্ছে এখানে যেখানে ভোট দেয়। কলকাতা কর্পোরেশনে তো আমরা যা শুনেছি, লোক ট্রেনে করে এনে এনে ভোট দেওয়ানো হয়েছে, ঠিক আছে। এইসব জায়গায় তো এবার তোমার উত্তরপাড়ার কানাইপুরেরটা দেখো, 18 নম্বর বুথ, এই 2024-এর ভোটার রেজাল্টের কথা বলছি। 18 নম্বর বুথে বিজেপি পেয়েছে 666, তৃণমূল 165, সিপিএম 42। 19 নম্বর বুথ বিজেপি 542, তৃণমূল 75, সিপিএম 7। আচ্ছা, এটাই যদি ভোটের ট্রেন্ডিং হতো তাহলে উত্তরপাড়া বিধানসভা থেকে বিজেপি লিড পাওয়ার কথা, সেটা পায়নি। ওখানে লিড অন্য কেউ পাচ্ছে, অথচ কিছু পার্টিকুলার বুথে বিজেপি লিড পাচ্ছে। এটা আমাদের অন্য কিছুর দিকে ভাবাচ্ছিল, যেটা কি হচ্ছে ঘটনাটা। তারপর আমরা বলা শুরু করলাম, এখানে অনেক আছে, এই যে মানে যদি আমি দেখাতে পারি, আমরা এরকম মানে অনেকগুলো লিস্ট করে রেখেছি। এছাড়াও
এই যে বিভিন্ন, আমি শুধু এটা কতগুলো বুথের কথা বললাম। এবারে আমরা 2024-এ যেটা করেছি, যতগুলো শিল্পাঞ্চল এলাকা আছে প্রত্যেক শিল্পাঞ্চল এলাকায় বুথ ধরে ধরে আমরা অ্যানালিসিস করেছি এখানে কোন কোন বুথে বিজেপি এগিয়ে, এবং সেখানকার ভোটার লিস্ট চেক করে কোন কোন বুথে বহিরাগত ক্রিমিনালদের সংখ্যা বাড়ানো হয়েছে সেটা আমরা, এই যে এখানে দেখো তোমার ব্যারাকপুর, এটা আমি জানি না দেখা যাচ্ছে কি, ব্যারাকপুর, শ্রীরামপুর, হুগলি, তারপরে এখানে তোমার কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, বারাসাত, এছাড়াও আমাদের শিলিগুড়ির দিকের আছে, আসানসোলের দিকের আছে, ঠিক আছে, হাওড়ার আছে। আমরা প্রত্যেক কটা এলাকায়, ঠিক আছে, মানে এটা শুধু লোকসভা ভিত্তিক বলছি না, আমাদের কিন্তু এখানে বিধানসভা ভিত্তিক ধরা আছে। যেমন ব্যারাকপুরের ক্ষেত্রে বীজপুর, ব্যারাকপুরটা নিশ্চয়ই সৌভিক বলবে, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, শ্রীরামপুরের ক্ষেত্রে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, হুগলির ক্ষেত্রে চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম ইত্যাদি, আরো সব বিধানসভার নাম বলছি না। কলকাতায় কলকাতা পোর্ট, ভবানীপুর, চৌরঙ্গি, জোড়াসাঁকো, বেলাঘাটা, মানিকতলা, বারাসাতের ক্ষেত্রে রাজারহাট নিউ টাউন, বিধাননগর, প্রত্যেক এলাকার ভোটের রেজাল্ট এবং ভোটের রেজাল্টের সাথে কোন জায়গায় বিজেপির ভোট হঠাৎ করে অনেকটা বেড়ে যাচ্ছে। বাংলার রাজ্যের রাজ্যভিত্তিক দলগুলো সিপিএম, তৃণমূল ইত্যাদিগুলোর তুলনায় বিজেপির ভোট কোথায় হঠাৎ করে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা তৃণমূল সিপিএম মিলিয়েও কাউন্টার করতে পারছে না, তার আমরা একটা লিস্ট করলাম এবং বেশিরভাগ বুথেরই আমরা মোটামুটি ভোটার লিস্ট চেক করেছি। চেক করে যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রত্যেক বুথে প্রচুর ঢোকানো হয়েছে, প্রচুর দেশওয়ালি ঢোকানো হয়েছে, দেশওয়ালি ঢুকিয়ে এই ভোটার লিস্টগুলোকে ঘাঁটা হয়েছে। তো এই কারণে আমরা যেটা বলছিলাম, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বহুদিন ধরে বলছিলেন যে বাংলার ভোটার লিস্ট ভেরিফিকেশন করা উচিত। বাংলার ভোটার লিস্ট যাদের ডুয়েল ভোটার কার্ড আছে, অন্তত গত 10 বছরের প্রত্যেকের ভোট, যারা গত 10 বছরে যুক্ত হয়েছে নতুন ভোটার হিসাবে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, তাদের অন্য কোনো ভোটার আছে কিনা, তাদের অন্য রাজ্যে ভোটার আছে কিনা, তারা কিভাবে এখানকার ভোটার কার্ড পেলো। কারণ আমরা খুব ভালোভাবে জানি আমলাতন্ত্রের বেশিরভাগ হচ্ছে ওদের দেশওয়ালি, এবং এসডিও ডিএম এরাই হয়, ইলেকটোরাল রোলে এরাই থাকে। এরা নিজের দেশওয়ালি ঢোকানোর জন্য বাংলার আমলাতন্ত্রকে ব্যবহার করে কত দেশওয়ালি ঢুকিয়েছে এটা আমাদের যাচাই করার অবিলম্বে দরকার বলে আমরা মনে করি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেটা নিয়ে তুমি শুরুটা করলে, মুখ্যমন্ত্রী যেটা বুঝেছেন সেটা হচ্ছে ভেরি রিসেন্ট, এই যে মহারাষ্ট্র হরিয়ানায় ভোট গেল, এখান থেকে হঠাৎ করে যেটা দেখা গেল, মহারাষ্ট্র ঠিক ভোটের আগে প্রায় 35 থেকে 40 লক্ষ ভোটার অ্যাড করা হয়েছে। অর্থাৎ বিজেপি যেখানে জিততে পারতো না, যে বিধানসভাগুলোয় ধরা যায় গড়ে 30-40 হাজার করে ভোটার অ্যাড করেছে। হরিয়ানা যেখানে বিজেপির একদম নিশ্চিত, সকলে বলে দিয়েছিল হারবে, সেখানে পর্যন্ত মানে ভোটার লিস্টে এই ধরনের জিনিস। এবং রিসেন্ট হচ্ছে দিল্লি, এখানে তো একদম পরিষ্কার 4 লক্ষ ভোটার ভোটের ঠিক আগে যুক্ত করা হয়েছে। এখন কথা হচ্ছে এই ভোটার কারা, এই ভোটার এরা কি ভুয়ো ভোটার, এদের কি অন্য ডবল ভোটার, এরা কি আদৌ অস্তিত্ব আছে? ভোট যখন দিয়েছে নিশ্চয়ই অস্তিত্ব আছে। তার মানে একটা লোকের, তাদের কি বিহার থেকে ভোটার কার্ড ক্যান্সেল করিয়ে বা ইউপি থেকে ভোটার কার্ড ক্যান্সেল করিয়ে মহারাষ্ট্র বা দিল্লিতে গিয়ে ভোটার করা হলো? তাদের মধ্যে কতজন বাংলার অলরেডি ভোটার হয়ে আছে, এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত দরকার। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে এটা ধরতে পেরেছে, এটা খুব ভালো কথা। আমরা যেটা মনে করি যে বাংলার ভোটার লিস্টে গত 10 বছরে যতজন যুক্ত হয়েছে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা দরকার। কারণ এটা মনে রাখবে, এটা কিন্তু আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা কিন্তু আমাদের অস্তিত্বের প্রশ্ন। বাংলার ভোটার লিস্ট জালিয়াতি করা মানে এটা ক্রিমিনালগিরি তো বটেই, এবং এটা আসলে বাংলার জনবিন্যাস ঘেঁটে দেওয়া। কারণ একজন ভোটার হওয়া মানে বাংলা সরকারের তার উপর দায় চাপে। বাংলার যে বিভিন্ন, এবং দেখো ভোটার কার্ড পাচ্ছে মানে কি, তারা এই ভোটার কার্ড দেখিয়ে বিভিন্ন, এই যে দুয়ারে সরকার ক্যাম্প হয়, এখান থেকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যাবতীয় যে সরকারি প্রকল্প আছে সমস্ত সরকারি প্রকল্প ভোগ করছে। এবং রাজ্যের যে তোমার যে স্টেট ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, স্কুল আছে, ঠিক আছে, এই যে এত হঠাৎ করে হিন্দি মাধ্যম স্কুলের চাহিদাটা কেন হলো, উর্দু মাধ্যম স্কুলের চাহিদাটা কেন হলো? ডেমোগ্রাফি বদলেছে। ধরো এসএফআই ডানকুনিতে দেওয়াল লিখছে হিন্দি মাধ্যম স্কুল চাই,
তৃণমূল হিন্দি বিশ্ববিদ্যালয় গঠন করছে, এগুলোর কারণটা কি? তৃণমূলকে কি 2019-এর আগে কখনো হিন্দি সেল বানানোর দরকার পড়েছিল? সিপিএম এর কি কখনো হিন্দিভাষী সমাজ বানানোর দরকার হয়েছিল? তাহলে আজকে এগুলো বানানোর দরকার হচ্ছে কেন? কারণ বিজেপি এই জালিয়াতিটা করে প্রচুর বহিরাগত বাংলার ভোটার লিস্টে ঢুকিয়েছে। তার ফলে আজকে বাংলার দলগুলোকে বাধ্য হয়ে, এদের তো এরা শাসন করতে জানে না, এরা তো বেসিক্যালি তোষণ করে। এরা মনে করে তোষণ করবো, ভোটার কার্ড করে দেবো, রেশন কার্ড করে দেবো, একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবো, একটা স্বাস্থ্যসাথী দিয়ে দেবো, একটা সাইকেল দিয়ে দেবো, এরা ভোট দেবে। কিন্তু এরা তো আসলে লয়াল টু বিজেপি, এরা তো আসলে নিজের দেশওয়ালি পার্টিকেই ভোট দেবে। তাই জন্য এরা ভোটটা সবসময় নিজের দেশওয়ালি পার্টিকেই দেয়, কিন্তু যাবতীয় সুবিধা ভোগ করে রাজ্য সরকারগুলো। তাই জন্য আমরা বলছি, পরিষ্কার দাবি জানাচ্ছি, মুখ্যমন্ত্রী যেটা ধরেছেন সেটা একদম ঠিক ধরেছেন। এর পরের যেটা করার, এটা আপনার সরকারের এবং আপনার দলের হাতে আছে। কিভাবে দলের হাতে, কিভাবে আগে এটা দিয়ে বলি। যখন যে কোনো ভোটের আগে, যখন ভোটার লিস্ট চূড়ান্ত করা হয়, তার আগে প্রত্যেক দলের তার আগে প্রত্যেক দলের তার আগে প্রত্যেক দলের তোমার মানে যারা কর্মী থাকে, তারা গ্রাউন্ডে ভোটার লিস্ট চেক করে। এই ভোটার লিস্ট যখন চেক করা হবে, আপনার দলের প্রত্যেক বুথে কর্মী আছে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করুন, কার ডবল ভোটার কার্ড আছে, কার ডবল আধার কার্ড আছে, সমস্ত কিছু ভেরিফিকেশন করুন, এবং এদের প্রত্যেকটাকে, প্রত্যেক কটা ক্রিমিনালকে বাংলার ভোটার লিস্ট থেকে আউট করুন। এবার সরকারের ভূমিকা, এই ভোটার কার্ডগুলো আলটিমেটলি অ্যাপ্রুভ কে করে? অনলাইন হয়েছে, রাজ্যের হাতে কিছু ক্ষমতা কমেছে, এটা মানছি, কিন্তু আলটিমেটলি তো কাগজটা এসডিও বা ডিএম অফিসেই জমা হবে। আপনার আমলাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দিন, 10 বছরের ভোটার লিস্ট, 10 বছর যারা ভোটার লিস্টে যুক্ত হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড প্রত্যেকের ভেরিফিকেশন করতে হবে। আমি বলছি, যদি ভেরিফিকেশন করা হয়, এই নাম্বারটা যেটা আমি বললাম, কোথায় 2700 কোথায় 500, এই নাম্বারটা বিজেপি জিতুক হারুক যাই হোক, এই নাম্বারটার এই যে মানে একটা অসামঞ্জস্য অন্যান্য বুথের তুলনায়। দেখো, আদর্শনগর শাস্ত্রীনগর তো বাংলার বাইরে নয়, আদর্শনগর শাস্ত্রীনগরের রেজাল্ট এমন কিছু হতে পারে না যেটা বাংলার অন্য মানে যেটা বাংলার অন্য বুথগুলোর চরিত্র নয়। তাহলে এটা একদম ভেরিফিকেশন করা হোক যে কেন এখানে এই অসামঞ্জস্যটা হচ্ছে, ঠিক আছে? তো ফলে প্রথমে এটাই বলবো যে আপনার হাতে সরকার, আপনার হাতে আপনার দল, আপনার দলের লোককে ইনস্ট্রাকশন দিন, এবং আপনার দলের যে বহিরাগত লিডার গুলো আছে, এই যে আদর্শনগর শাস্ত্রীনগরের যার দায়িত্বে ছিল, যে লোকসভা ভোটের আগে অর্জুন সিংকে বাড়িতে ডেকে পালক পনির খাইয়েছিল, এই সবগুলোকে ভোটার লিস্টের কাছ থেকে দূরে রাখুন। বাঙালি দিন এবং পরিষ্কার করে ভোটার লিস্ট সংশোধন করে 2026-এ ভোট করান। একদম। এবং অসম্ভব ভালো লাগলো একটা জিনিস, যে বাংলা পক্ষের কাছে একটা সুস্পষ্ট পরিসংখ্যান, মানে একদম অতি স্পষ্ট একটা পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে, বাংলা পক্ষের হাতে রয়েছে। কারণ পরিসংখ্যান ছাড়া বাঙালি বা বাংলা পক্ষ কখনোই কোনোদিন কোনো কথা বলে না, কখনোই ভুয়ো একটা আলোচনা বা ভুয়ো কোনো খবর তারা প্রচার করে না। এবং এই যে পরিসংখ্যানটা আমরা পেলাম, সেই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আমরা একটা কথা বলতেই পারি, যে এই মুহূর্তে ওরা ওরা মানে কারা আমরা বুঝতেই পারছি কাদের কথা বলছি। মোস্ট প্রিভিলেজড ক্লাস, এই যে আমরা এতদিন যেটা ভাবতাম বা সবসময় শুনে আসতাম গরিব আদমি আছে, এটা একটা মানে এখন এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা হয়ে দাঁড়িয়েছে। মোস্ট প্রিভিলেজড ক্লাস হচ্ছে ওরা। ওরা এখানেও খাচ্ছে, ওরা যেখানকার লোক সেখানেও খাচ্ছে। কারণ ডুয়াল ভোটার কার্ড যখন ওরা ব্যবহার করছে, ওরা বাংলার সমস্ত পরিষেবা নিচ্ছে, আবার নিজের দেশে গিয়ে দেশের পরিষেবাটাও নিচ্ছে। তো একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার, যে ডেমোগ্রাফি যদি চেঞ্জ হয়ে যায়, সেখানে বাঙালি জাতির একটা সর্বনাশের ঘন্টা বেজে যায়। সে যেটা ওয়ার্ডও হতে পারে, সেটা কোনো ডিস্ট্রিক্ট হতে পারে, সেটা যে কোনো জায়গা, বাংলার যে কোনো জায়গা হতে পারে। তো এই ডেমোগ্রাফির উপর বেস করে আমি আমাদের সৌভিকের কাছে একটা প্রশ্ন করি, যে সৌভিক, তুমি তো ব্যারাকপুরের ওইদিকেই থাকো, বা ওইটা তোমার অঞ্চলের মধ্যেই পড়ছে। ব্যারাকপুর এমন একটা জায়গা যেখানে এরকম ওয়ার্ড দেখা গেছে যে সম্পূর্ণ বাঙালি শূন্য একটা ওয়ার্ড,
এবং সেদিনকে গর্গদার একটা ভিডিওতে আমরা দেখছিলাম বা শুনছিলাম, বা তার আগেও অনেকগুলো ভিডিও এটা নিয়ে হয়েছে, ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুর স্টেশনের কাছে একটা দেওয়ালে বাঙালি মনীষীদের ছবি আঁকা আটকাচ্ছে। কারা? যাদের সাথে বাংলার কোনোদিন কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে বাঙালি শূন্য হয়ে যাওয়া, এই ওয়ার্ডগুলো যে বাঙালি শূন্য হয়ে যাওয়া, এই ওয়ার্ডগুলোতে বাঙালি কি সমস্যার মধ্যে পড়ছে, এটা আমি তোমার কাছে জানবো। আর এটাও আমি তোমার কাছে আরেকটাও জানতে চাইবো যে এখান থেকে কিভাবে এই বাঙালিদের যে সর্বনাশটা দেখতে পাচ্ছি, ছবি আঁকা আটকাচ্ছে কিভাবে। না, বাঙালি মনীষীদের দেওয়ালে, যে দেওয়ালে বাঙালি মনীষীদের ছবি ছিল, সেই দেওয়ালে বাঙালি মনীষীদের মুখে গুটখার থুতু ফেলে পেচ্ছাপ করে ঘোষণা করেছে এখানে বাংলার কালচার চলবে না, এখানে বিহারের চলবে কালচার না। চলবে। হ্যাঁ, ছবি একদম আঁকা একদম। শুধু না, এবং কলকাতারও বিভিন্ন দেওয়ালে এরা এই জিনিস করেছে। হ্যাঁ, মানে এত নিম্ন রুচির, এত মানে, মানে এটাকে ঠিক কোন ভাষা দিয়ে এদেরকে ব্যাখ্যা করা যায় আমার জানা নেই। আমাদের কাছে সেই ভাষাটা নেই, কারণ আমরা তো একটা শিক্ষিত জাতির প্রতিনিধি। তো সেই আমি ওটাই জানতে চাইছি যে ব্যারাকপুরের যে ওয়ার্ড গুলো যেখানে বাঙালি শূন্য হয়ে গেছে, সেখানে যখন বাঙালি যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে, বাঙালি ওখানে কিরকম বিপদের মুখে পড়ছে, বা বাঙালি যে বিপদের মধ্যে রয়েছে ওই ওয়ার্ডটার পাশে আশেপাশে যেখানে বাঙালি রয়েছে, তাদের কি করে মুক্তি হবে, মানে তারা ওখান থেকে মুক্তি পেতে চাইছে, এই গন্ডগোল এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছে। তো তোমার কি মনে হয় কিভাবে তাদের ওখান থেকে তাদের মুক্তি সম্ভব? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন বলেছো, কিভাবে মুক্তি লাভ সম্ভব। তো আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, যদি খুব প্রাথমিকভাবে বলতে হয় কিভাবে মুক্তি লাভ সম্ভব, ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে প্রাথমিকভাবে মুক্তি লাভ সম্ভব। আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাসিন্দা, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটার। আমি বিগত প্রায় 12-15 বছর ধরে ট্রেনে যেতে, পথে যেতে, পাবলিক ট্রান্সপোর্ট আমি ইউজ করি। আমি সেই মাধ্যমগুলোতে যেতে গিয়ে যে ডেমোগ্রাফিক চেঞ্জের কথা, যেটা আজকে হঠাৎ মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, সেটা আমরা সাধারণ নাগরিক হিসাবে, বাঙালি নাগরিক হিসাবে গত 8-10 বছরে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কিভাবে বুঝতে পেরেছি তার একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আগে ট্রেনে যখন যেতাম, তখন বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যাই 90%-এর বেশি হতো। 90% বা 95% মানুষ যারা আমাদের আশপাশে দাঁড়িয়ে আছে, ট্রেনে একই সাথে যাত্রা করছে, তারা বাংলা ভাষায় কথা বলতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায়, মানে আমি যদি ট্রেনে উঠি, ধাক্কা লাগলো কারোর সাথে, তো তার প্রথম মুখ থেকে যে শব্দটা বেরোবে সেটা বাংলা নয়, সেটা কোন ভাষা সবাই বুঝতেই পারে, ঠিক আছে? এবং এবং তাদের কথা বলার ধরনটা আমাদের মতোও নয়। প্রথম শুরুটাই হবে তাদের 4 অক্ষর, 5 অক্ষর, 6 অক্ষর দিয়ে। অর্থাৎ এটা রাতারাতি তো হয়নি, মানে এমন তো নয় যে হঠাৎ করে হচ্ছে গিয়ে একটা ইনফ্লাক্স এলো, একটা লোক এলো, এসে ঢুকে পড়লো, বসে পড়লো, এরকম তো না। এটা ধীরে 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 হয়েছে। এবং ধীরে ধীরে হওয়ার সাথে সাথে, এবং আর একটা উদাহরণ দিই, যেটা হয়েছে তার আর একটা প্রমাণ আমরা কিভাবে পেয়েছি। এই যে ভোটার লিস্টে নাম ঢোকানো, আধার কার্ড যখন তখন পরিবর্তন করা যায়, আধার সেন্টারগুলোতে গেলে পরে আধার অ্যাড্রেস যখন তখন পাল্টে ফেলা যায়। এবং সেইভাবেও ঢুকেছে। কিভাবে ঢুকেছে? যারা এখানে ধরে নিন মানে আগের থেকেই আছে এখানে, তাদের বাড়ির অ্যাড্রেস, তাদের রেফারেন্স দিয়ে, তাদের যে দেশওয়ালি যে গ্রাম, সেই গ্রামের কোনো লোক এখানে ঢুকে পড়ছে, রেফারেন্স দিচ্ছে হচ্ছে কি আমার এখানে আত্মীয়র বাড়ি আছে, সেই আত্মীয়র বাড়ির অ্যাড্রেসে আধার কার্ড বানিয়ে নিচ্ছে, ভোটার কার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে যেভাবে অনলাইনে হয়, এবং যে প্রশাসনিক যে দপ্তরগুলো আছে তারা সেটাকে অ্যাপ্রুভালও দিয়ে দিচ্ছে, এবং তারা এই রাজ্যের বাসিন্দা হয়ে যাচ্ছে। এটা কিভাবে আমরা এক্সপোজ করেছিলাম? এটা আমরা এক্সপোজ করেছিলাম 2 বছর আগে, যখন এসএসসি জিডির যে পরীক্ষা নিয়ে এখন মানে মেন স্ট্রিম মিডিয়াও একটু একটু করে খবর করছে। এতদিন ঘুমিয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙেছে আর কি। তো যেখানে জানা গেছে যে পশ্চিমবঙ্গের যে রাজ্য কোটার যে চাকরিগুলো হয় আর কি, তাতে কি বিপুল পরিমাণ 60%, 70% আউটসাইডার তারা এসে এখানে ঢুকে পড়েছিল। এবং যখন সে আউটসাইডারদেরকে বাংলা পক্ষর কিছু সদস্য চেস করেছিল পরীক্ষা হলের সামনে, পরীক্ষা সেন্টারের সামনে, তারা বলতে পারছে না, তারা বাংলা তো ছেড়েই দিন, বাংলা তো বলতেই পারে না, ওগুলো ছেড়ে দিন। তাই জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় থাকো, বলছে কামারহাটি। কামারহাটি কোথায়? আর যখন আধার কার্ড দেখা যাচ্ছে ব্যারাকপুর 1 নম্বর ওয়ার্ড। কামারহাটি লোকসভা কেন, বিধানসভা কেন, 4খানা বিধানসভা দূরে, 6খানা স্টেশন দূরে কামারহাটি ব্যারাকপুর থেকে। সেখানকার অ্যাড্রেস,
সে বলছে আমি সে সেখানকার রেফারেন্স দিচ্ছে, অথচ তাকে দেখা যাচ্ছে হয়তো সে 20 দিন আগে, তারও দোষ নয়, মানে সে হচ্ছে গিয়ে কাঁচা চোর আর কি, সে হঠাৎ 20 দিন আগে অ্যাড্রেস দিয়ে ঢুকে পড়েছে, তো সে জানে না। তো এই যে ডেমোগ্রাফি, এরকম ডেমোগ্রাফি শুধু একটা জায়গার ক্ষেত্রে নয়, এরকম হাজার হাজার ওয়ার্ডে, মানে মানে যত ওয়ার্ড আছে, শত শত ওয়ার্ডে হাজার হাজার এরকম বহিরাগত, তারা বিভিন্নভাবে ডকুমেন্ট জালি করে তারা এখানে ঢুকে পড়েছে। এবং এই যে ডেমোগ্রাফির চেঞ্জ, এই ডেমোগ্রাফির চেঞ্জ হচ্ছে কি স্থানীয় লোকজনের, স্থানীয় বিশেষ করে হচ্ছে কি যে কিছুক্ষণ আগে হচ্ছে কি মনন্দা বলছিল যে শাসক দলেরও ভূমিকা আছে, একদমই এখানেও ভূমিকা আছে। যখন কেউ বাইরের থেকে আসছে, তার প্রাথমিক লক্ষ্য হয় জমি কেনা, জমি কিনে একটা বাড়ি বানানো। জলা জমি থেকে শুরু করে, পরিত্যক্ত জমি থেকে শুরু করে যে জমি দখল, জায়গা দখল, এইটা আমরা আমাদের চোখের সামনে হতে দেখেছি। ফাঁকা পরিত্যক্ত এলাকা, সেগুলো হচ্ছে গিয়ে মাসের পর মানে বছরের পর বছর একদম ফাঁকা জঙ্গল এলাকা, সেগুলো কিভাবে, মানে কোনো একটা বাঙালি চাইলে সেখানে হচ্ছে গিয়ে কোনো লিগাল ডকুমেন্ট দিয়ে বাড়ি বানাতে পারে না, তারা কিন্তু বাড়ি বানিয়ে ফেলে। এবং পাড়া, মানে পাড়া তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই পাড়ায় হাজার হাজার বহিরাগত বসে রয়েছে। দেখে মনে হচ্ছে গিয়ে এটা তো পশ্চিমবঙ্গ কেন, এটা তো বিহার, এটা তো ইউপি, এটা তো গোরখপুর, এটা তো লখনৌ, এটা তো কানপুর। হ্যাঁ, এরকম একটা জায়গা, যে জায়গাটা ভাটপাড়াতেই সীমাবদ্ধ ছিল, কাকিনাড়াতেই সীমাবদ্ধ ছিল, সেই জায়গাটা এখন 7টা বিধানসভার প্রত্যেকটার পকেটে 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 এরকম বিধানসভা, মানে পাড়া মহল্লা এগুলো তৈরি হয়ে গেছে। এবং দেখা গেছে যে সমস্ত এলাকাতে এই ডেমোগ্রাফি এইভাবে পাল্টে গেছে, সেই সমস্ত এলাকাতেই কিন্তু শাসক দলের ভোটের সংখ্যা কিন্তু কমেছে। যেটা মনে আগে একটু আগেই বলছিল যে শাসক দল এবং মানে সিপিএম যত বিরোধী দল আছে, তারা যদি 20% ভোট পায়, 80% ভোট কিন্তু বিজেপি পায়। এই যে ঢোকানোর ট্রেন্ড একদিক দিয়ে আসছে, এবং তলার লেভেলে কিছু লোক সেখানে বিভীষণের ভূমিকা পালন করে তাদেরকে হচ্ছে গিয়ে ঢুকিয়েছে। এবং যার ফলে এই ডেমোগ্রাফির চেঞ্জের ফলে বাঙালি নিজেদের জমি হারা হয়েছে, বসতি হারা হয়েছে। এবং সেখানে যদি আজকে বাইরের থেকে কোনো বাঙালি যায়, সেখানে যদি যেতে যায়, সেখানে গিয়ে যদি কোনো রকম কোনো প্রয়োজনে তাকে যে কি বিপুল পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয় সেটা আমরা জানি। চাকরির থেকে শুরু করে, চাকরিতে যেতে গেলে মানে আমরা এরকমও দেখেছি যে চাকরিতে হচ্ছে গিয়ে বাঙালি ছেলেকে সরিয়ে দিয়েছে, সেই ছেলেটা কাকিনাড়ার ছেলে, মানে এটা বছরখান আগেকার ঘটনা বলছি, সে আমাদের সাথে যোগাযোগ করেছিল, তাকে সরিয়ে রিপ্লেসমেন্ট জানেন কার কাছ থেকে আনা হয়েছে? রিপ্লেসমেন্ট আনা হয়েছে ইউপির থেকে। এবং ইউপির থেকে এনে এমন একটা বাড়িতে রাখা হয়েছে তাদেরকে, সেই বাড়িতে তারা যে হল্লা, চেঁচামেচি, চিৎকার, প্রতিবেশীরা উত্তক্ত হয়ে গেছে, মানে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে তাদেরকে উত্তক্ত করা হয়েছে। প্রতিবেশীরা আমরা যাওয়া মাত্র বলছে আমরা চাই না এদেরকে এখানে রাখতে, মানে এইগুলো সমস্ত এলাকা জুড়ে হয়েছে। এবং যার ফল, যে পকেটে হচ্ছে গিয়ে আজকে বহিরাগত সংখ্যা বেশি, সেই পকেটে হচ্ছে গিয়ে বিজেপির ভোট বেশি। এবং এটা সরানোর একটাই অপশন, সেটা হচ্ছে গিয়ে মনন্দাও খানিকটা আগে বলেছে, আমিও সেই কথাই বলবো, 10 বছর 15 বছর আগের ভোটার লিস্ট এবং আজকের ভোটার লিস্ট, এইটা যদি হচ্ছে গিয়ে প্রশাসন পারে না, হয় না, এটা যদি তুলনা করা হয়, নতুন কারা ঢুকেছে, কবে ঢুকেছে, সম্পূর্ণ তথ্য তাদের কাছে পাওয়া যাবে। যে ওয়ার্ডের লোক রয়েছে সে জানতে পারবে যে আমার পাশের বাড়ির লোকটা কবে এসেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এবং সেভাবেই তাদেরকে সরানো সম্ভব। এই যদি ছাঁটাই প্রক্রিয়াটা এখন যদি না হয়, ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা না হয়, এই ঘুণ আরো গভীরে ঢুকবে। বেশ। এবং মানে আমরা এই সৌভিক বা তোমার কাছ থেকে যখন শুনছি, তখন একটা জিনিস, একটা চিত্র পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তুমি এগুলো তো প্রতিনিয়ত ফেস করছো, প্রতিনিয়ত দেখছো। তো যারা আমি একটা ছোট্ট জিনিস হ্যাঁ বল। এখানে হ্যাঁ অ্যাড করি আমি একটা ছোট জিনিস। এই যে গত লোকসভা ইলেকশন গেল, এই লোকসভা ইলেকশনে আমাদের ব্যারাকপুরে মোট 14 জন ক্যান্ডিডেট ছিল। মানে একটা জায়গায় লোক ডেমোগ্রাফি বদল হচ্ছে, তার একটা তুলনা হয় তার সেই কমিউনিটির লোকজনের প্রতিনিধিত্ব ভোটে, এটাও একটা নির্ণায়ক ভূমিকার মধ্যে পড়ে। তো সেইখানে আমি বলছি, এই যে গতবার 14খানা নাম এসছিল, এই 14খানা ক্যান্ডিডেটের মধ্যে 4 থেকে 5খানা হচ্ছে বাঙালি ক্যান্ডিডেট, পার্থ ভৌমিক, অঞ্জন গোস্বামী, চপলা রয় মজুমদার, দেবাশিস ব্যানার্জি আর দেবদূত ঘোষ, আর আরেকজন আছে শর্মিষ্ঠা দাস। 6জন। 14-র মধ্যে 6জন হচ্ছে গিয়ে বাঙালি। আইএসএফ এর ক্যান্ডিডেট আছে জামির হোসেন, আমি তার আইডেন্টিটি জানি না, তাই জন্য আমি তারটা ডিটেলে বলতে পারছি না, সম্ভবত সেও বাঙালি হবে। তাহলে 7জন। বাকি 7জন শুধুমাত্র কিন্তু একজন এক্সিস্টিং সিটিং এমএলএ নয়, এমপি নয়, তার সাথে আরো যে ক্যান্ডিডেটরা ছিল ইন্ডিপেন্ডেন্ট, সব কিন্তু অবাঙালি। অর্থাৎ প্রতিনিধিত্ব কিভাবে বেড়েছে পুঁজি অর্থনীতির সাথে সাথে রাজনৈতিক ক্ষেত্রে, এটাই তার প্রমাণ।
হ্যাঁ, মানে এটাই যে কারুর মুখের কথা বিশ্বাস করার দরকার নেই। আমরা যেটা বলছি শুধুমাত্র আমরা বলছি মানেই আপনি বিশ্বাস করবেন তা নয়। আপনারা যারা শুনছেন বা আপনারা যারা দেখছেন, একটু যদি ভেবে দেখেন, সব থেকে বড় যেটা মনন যেটা বললো বা সৌভিক যেটা বললো এবং যেটা বাংলা পক্ষ বারবার করে বলে আসছে, যে রাস্তাঘাটে বেরোলে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আমরা হই, যে ধরনের ক্রাইম গুলো প্রতিনিয়ত বাংলায় হচ্ছে, সেটা কারা করছে এটা দেখলেই বোঝা যায়। আমরা প্রত্যেকদিন রাস্তায় যে ভাষাটা ইদানিং আস্তে আস্তে বেশি শুনতে পাচ্ছি, সেই ভাষাটা কোন রাজ্য থেকে তারা এলে এই ধরনের ভাষা বলে সেটা আমরা বুঝতে পারছি। এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমাদের যদি আমরা নিজেরা চোখ কান খুলে খুলে রাখি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো ডেমোগ্রাফি পাল্টেছে। ডেমোগ্রাফি পাল্টালে আমাদের সংস্কৃতির ওপর, আমাদের ভাষার ওপর, আমাদের চাকরি দখলের ওপর, আমাদের অর্থনীতির ওপর তার প্রভাব পড়বে, তারা ছিনিয়ে নেবে। এবং এই ডেমোগ্রাফি পাল্টে যাওয়া, তার সঙ্গে অর্থনীতি অন্য হাতে চলে যাওয়া, এই সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির নিজস্বতা। বাঙালি তার সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে হারাচ্ছে। একটু আগে আমি মননের কাছ থেকে একটা কথা শুনলাম যে মহারাষ্ট্র, হরিয়ানা বা দিল্লি, এই সমস্ত জায়গাগুলোতে আমরা একটা সময় সত্যি আমরা ভাবতাম যে না, এখানে কখনোই বিজেপি জিততে পারে না, এখানে বিজেপি হেরে যাওয়ারই কথা। কিন্তু অদ্ভুত রকম ভাবে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে বা এই দিল্লি, একটা ছোট্ট জায়গা দিল্লি, সেখানেও দেখলাম বিজেপি জিতে গেল। তো এর কারণ যখন বিশ্লেষণ করা হচ্ছে, তখন আমরা দেখছি যে বিভিন্ন মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, তারাও কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আস্তে আস্তে অন্য রাজ্য থেকে লোক এখানে ঢোকানো হচ্ছে। এই যে অন্য রাজ্য থেকে লোক ঢোকানো হচ্ছে, এটা কখনোই বৈধভাবে হয় না, কারণ কোনো কিছু বৈধভাবে করতে গেলে তার একটা নির্দিষ্ট সময় আছে। এই যে তাৎক্ষণিক একটা অবৈধ একটা কাজকর্মের মধ্যে দিয়ে তাদের ভোটার কার্ড বার করে এইভাবে ভোটার ঢোকানো হচ্ছে, উদ্দেশ্যটা কি? কি শুধুমাত্র কি একটা বিজেপি সরকার তৈরি করবে সেটাই উদ্দেশ্য, নাকি এই সরকার তৈরির পরে, বিজেপি সরকার গঠন হওয়ার পরে সেই রাজ্যটা কি সর্বনাশ হতে পারে, তার সাথে কিছু লিঙ্ক কি খুঁজে পাওয়া যাচ্ছে? আমাকে বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বললাম। হ্যাঁ দেখো, প্রথম উদ্দেশ্য হচ্ছে ভোটার কার্ড ঘেঁটে দেওয়া, ভোটার লিস্ট নষ্ট করা। এবং দেখো, তুমি যদি দেখো যেগুলো মানে এই বদলটা একটা যেমন ভোটার লিস্টে হচ্ছে, এটা আসলে সব দিক থেকে হচ্ছে। দিল্লির হাতে যে যে নিয়োগের ক্ষমতাগুলো আছে, তুমি যেমন সৌভিক বললো যে আধা সেনা বিএসএফ এর নিয়োগে কিভাবে ডমিসাইল কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে 4,500-এর ওপর গত 3 বছরে ঢুকেছে শুধু। একইভাবে তুমি যে কোনো সেক্টর নাও, তুমি ধরো তুমি রেল নাও, তুমি রেল নাও, রেলের মধ্যে তুমি দেখো, তুমি হাওড়ায় যাও, শিয়ালদায় যাও, মালদায় যাও, আসানসোলে যাও, যেখানে যাও, তুমি ডিআরএম অফিসে গিয়ে ডিআরএম এর গত 10 জন ডিআরএম কারা কারা হয়েছে নামগুলো চেক করো, একটা বাঙালি নেই। রেল পুলিশ, আরপিএফ, আরপিএফ এ যারা চাকরি করে, পুরনো যারা বহু যুগ আগে চাকরি পেয়েছিল তাদের বাদ দিয়ে নতুন যারা ঢুকছে, লোকো পাইলটে যারা ঢুকছে, টিকিট চেকারে যারা ঢুকছে, রেলের অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরিতে যারা ঢুকছে, তুমি ব্যাকগ্রাউন্ড সার্চ করো, 90% বাংলার নয়। আমি বিভিন্ন দরকারে ডিআরএম অফিসে যেতাম, যতজন নতুন মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জয়েন করতে এসেছে, তার 90% হচ্ছে ইউপি বিহার। এবার তুমি এটা এবার দেখো, বিষয়টা হচ্ছে যে মেট্রোয় রেল পুলিশ বাঙালিকে বাংলাদেশি বলবে, বাঙালিকে বাংলাদেশি বলবে এবং আরপিএফ ঘরের মধ্যে ঢুকিয়ে গিয়ে তার উপর অত্যাচার করবে, তাকে গালাগাল করবে, তার জাতি তুলে গালাগাল করবে। এই সাহসটি কিন্তু এরা পেত না আগে। হঠাৎ করে এর এই সাহসটা পাচ্ছে কেন? কারণ দিনের শেষে কিন্তু সংখ্যা ম্যাটার করে। এরা জানে যে আমাদের সংখ্যা এখানে বেড়েছে, তাই জন্য এরা সাহসটা পাচ্ছে যে ঠিক আছে, বাঙালিকে এবার বাংলাদেশি বলাই যায়। বাঙালিদের যখন তখন ইয়েতে তুলে এনে, আরপিএফ এর ঘরে তুলে এনে তাকে ফলস মামলা দেওয়া যায়। এই যে ধরো না, আমাদের যে বিভিন্ন রেল স্টেশন গুলোতে, তুমি হাওড়া শিয়ালদায় যাও, তুমি বুঝতে পারবেন এটা পাটনার কোনো
মানে মানে এটা কোনো মানে পাটনার ডিভিশনাল রেলওয়ে হেডকোয়ার্টার, তুমি শিয়ালদায় যাও, তুমি যেখানে খুশি যাও, নাকি এটা বাংলার একটা স্টল বাঙালির নয়, একটা ভেন্ডার বাঙালি নয়। এখন যেটা রেল ষড়যন্ত্র করছে, যারা ট্রেনে হকারি করে সেই হকারদের পর্যন্ত তুলে দিতে চাইছে, যারা স্থানীয় বাঙালি যারা দোকানদারি করে, ঠিক আছে, প্ল্যাটফর্মের ওপর, তাদের তুলে দিতে চাইছে। দিল্লির হাতে যা যা আছে এটা প্রত্যেক জায়গা থেকে বাঙালি শূন্য করতে চায় এবং শূন্য করে দেশওয়ালি দিয়ে ভরাতে চায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই যে তোমার একদিকে জনবিন্যাস বদলাবে, একদিকে তোমার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের অনেকটা এদের হাতে, তারপর তৃণমূল, সিপিএমও শাসন জানতো না তোষণ জানতো, তৃণমূলও শাসন জানে না তোষণ জানে, যাবে বিভিন্ন জায়গায় গিয়ে ভোটের আগে এই ওদের রেশন কার্ড করে দাও, এই ওদের ভোটার কার্ড করে দাও, যাদের নেই ঘরে ঘরে গিয়ে ভোটার কার্ড রেশন কার্ড বিলি করবে। তো ভাই এটা তো আপনার হাতেই ছিল, এটা তো আপনার হাতেই ছিল এদের এগুলো না দেওয়া, এদের রেশন কার্ড করে না দেওয়া, এদের ভোটার কার্ড করে না দেওয়া, এগুলো তো আপনার হাতে ছিল। আধার কার্ডটা হাতে নেই না হয় পোস্ট অফিসের মাধ্যমে হয়, কিন্তু হলে কি হবে? চাইলেও করতে পারবে না, কারণ হচ্ছে সবাই মনে করে এদের হয়তো করে দিলে এরা আমায় ভোট দেবে, কিন্তু আসলে তা নয়, এরা তো এখানে ডেমোগ্রাফি বদলাতে ঢুকছে। এরা তো আসলে এমনকি জানো, আমি এই লোকসভা ভোট চলাকালীন যখন আমরা বনগা, রানাঘাট ইত্যাদি জায়গায় ব্যারাকপুরে সভা করতে যেতাম, সপ্তগ্রাম দিয়ে যেতাম কল্যাণী ব্রিজ হয়ে, সপ্তগ্রামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, বিরাট বড় বড় ব্রিজ, ঠিক আছে। এলএনটি কন্ট্যাক্ট পেয়েছে, বাংলার কোনো বাঙালি পুঁজিপতি কন্ট্যাক্ট পায়নি ব্রিজ তৈরির, এবং এর আশেপাশের এলাকাগুলো সব দখল হয়ে যাচ্ছে, সব দখল হয়ে যাচ্ছে। হাই মানে বড় রাস্তা, তার পাশে সে তুমি দোকান বলো, বস্তি বলো, যা বলবে সব একদম এসে বসে যাচ্ছে। কল্যাণীতে যাই, কল্যাণীর বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে, কল্যাণী তো প্রায় অনেকটাই দখল করে নিয়েছে। এদিকে এত সাহস, বাঙালি মিছিল করবে ব্যারাকপুর, কাঁচরাপাড়ায় বাঙালি মিছিল করবে, এরা থ্রেট দিয়েছিল নাকি বাঙালিকে মিছিল করতে দেবে না, ঠিক আছে। তো দেখো সাহসটা কিন্তু হচ্ছে দিনের শেষে এদের ডেমোগ্রাফি, মানে এরা মনে করছে আমরা সংখ্যায় বেড়ে গেছি, এবার আর কেউ কিছু করতে পারবে না। কিন্তু এটা মনে রাখতে হবে, বাংলায় বাঙালি ৮৬%, সংখ্যাটা কিন্তু কমে যাবে না, সংখ্যাটা কিন্তু ৮ কোটি ৯ কোটি থেকে ২ কোটিতে চলে আসবে না, এটা কিন্তু থাকবে। এবার বাকি রইল তাহলে তোমার প্ল্যানটা দেখো, লং টার্ম প্ল্যান একটাই, বাংলার পুঁজির অনেকটা এদের দখলে থ্রু বড়বাজার, যে ক্রিমিনালরা ১৯৪৩-এ ৬০ লাখ বাঙালির রেশনের চাল কালোবাজারি মজুতদারি করে খুন করেছিল, এই ক্রিমিনালদের হাতে অর্থনীতির বেশিরভাগটা, এবং বেসরকারি চাকরি। দেখো এইটা আরেকটা রুট, বাংলায় যত লজিস্টিক হাব হয়েছে লক্ষ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আজকে কৌশিক গেছিল বানতলায়, যেটা চর্মনগরী, লক্ষ লক্ষ কর্মসংস্থান, ৫ লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে, সব ইউপি বিহারের ক্রিমিনালরা এসে দখল করেছে। এই যে অন্তত বাংলায় এই তোমার লজিস্টিক হাব এবং বানতলা লেদার কমপ্লেক্স, অশোকনগর তেলের খনি, এইসব মিলিয়ে ২০ থেকে ২৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে বাংলায়, এর বেশিরভাগটা কিন্তু দখল করেছে এই ক্রিমিনালগুলো ইউপি বিহার থেকে এসে। এবার এদের আটকানোর উপায়টা কি? এগুলো তো না সমস্যা হলো, এর তো একটা সমাধান দরকার। মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলার প্রত্যেক বিধানসভায় ২০-৩০ হাজার করে এক্সট্রা ঢুকিয়েছে, ঠিক আছে। এবার তো তাহলে এদের মানে এবার তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, এটা তো এরকম চলতে পারে না, তাই না? ব্রিটিশরা আমাদের এখান থেকে টাকা লুট করতো, এরা আমাদের থেকে টাকাও লুট করছে, আবার আমাদের ডেমোগ্রাফিও বদল করছে, ঠিক আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ। এটা করলে যেটা হবে তোমার আমাদের যে লজিস্টিক হাব ইত্যাদি যে যে কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো একটা বেড়া দেওয়া যাবে। এবার রইল হচ্ছে তোমার, যেমন ধরো আধা সেনা নিয়োগের পরীক্ষা, এটা অন্য কেউ লড়েনি, আমরা লড়েছি, আমরা লড়ে প্রায় ৪,৫০০ চাকরি বাতিল করিয়েছি। এবার আমরা প্রত্যেক বছর নজর রাখবো, এবারে যে নিয়োগটা হয়েছে সেখানে ৭০% বেশি বাঙালি চাকরি পেয়েছে। এবার আমরা নজর রাখবো যাতে প্রত্যেক কটা আগামী এই ধরনের পরীক্ষাগুলো, এটা তো ধরো বিএসএফ মানে এসএসসি জিডি যে মানে জেনারেল ডিউটির যে পরীক্ষা, এই ধরনের যত পরীক্ষা হয়, এবার আমরা আস্তে আস্তে সবকটা পরীক্ষায় নজর দেওয়া শুরু করব, কারা ঢুকছে,
সবকটা যত পরীক্ষার মাধ্যমে ইউপিবিআর এর ক্রিমিনাল ঢোকানো হয় সবকটা পরীক্ষা থেকে আমরা নিয়োগের রাস্তা বন্ধ করব। কিন্তু বাংলার যে সরকারি চাকরি এটা রাজ্য সরকারের হাতে, বেসরকারি চাকরি এটা রাজ্য সরকারের হাতে। চাকরিতে ঢোকা রোজগারের জায়গা, এবং যেটা আরো বড় আকারে রোজগার হয়, ফুটপাত দখল করে বসে গেল। ফার্স্টে নিজে বসলো একটা ঠেলা নিয়ে, তারপর আরেকটা দেশওয়ালিকে নিয়ে এসে তার পাশেরটায় বসালো, তারপর আরেকটা দেশওয়ালিকে নিয়ে এসে তার পাশেরটায় বসালো। এইভাবে তুমি দেখো শিয়ালদা, নিউ মার্কেট, ধর্মতলা, বড়বাজার, পোস্তা, যত এলাকা এই ধরনের মানে বিরাট বড়, বা তোমার রাস্তার দুপাশে ধরো একটা ঘটনা বলছি, উত্তরপাড়ায় দিলীপ যাদব চেয়ারম্যান, মুখ্যমন্ত্রী যখন বললো বাংলার ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে, বাংলায় কথা বলা লোক খুঁজে পাবে না, তখন দোকান ভাঙচুর করা শুরু করলো। বেছে বেছে আমরা ভিডিও করে দেখিয়েছিলাম, বেছে বেছে বাঙালিদের দোকান ধরে ধরে উচ্ছেদ করেছে এই দিলীপ যাদব, তৃণমূলের চেয়ারম্যান। পুলিশকে দিয়ে এদের ধরে ধরে বুলডোজার দিয়ে দোকান উচ্ছেদ করিয়েছে। এবং ওদের যে গুটখা বিক্রি করছে, যেটা বাংলায় নিষিদ্ধ, সে গুটখা বিক্রি করছে তার দোকানটা পর্যন্ত ওখানে অক্ষত আছে, একটা হাত পড়েনি। বেছে বেছে বাঙালিদের দোকান উচ্ছেদ করিয়েছে। এইগুলো আটকাতে হবে। চেয়ারম্যান গুলো সবকটাকে বাঙালি করতে হবে, কাউন্সিলর গুলো সবকটাকে বাঙালি করতে হবে, পঞ্চায়েত গুলো সবকটায় বাঙালি ঢোকাতে হবে। এখানে দেশওয়ালি ঢোকালে দেশওয়ালি তো আরেকটা দেশওয়ালি টানবে। সে তো চাইবে তার সংখ্যা বাড়ুক, সে তো চাইবে তার সংখ্যা বাড়ুক, তাই না? রিসরায় তো চাইবে, রিসরা যতটা খেয়েছি বাকি যতগুলো বাঙালি আছে এদের ওয়ার্ড গুলোও খেতে। দেখো মডেলটা কি, মডেলটা হচ্ছে প্রথমে কিছু লোককে ঢোকাবো, এদের ফার্টিলিটি রেট বেশি হওয়ার কারণে এদের সংখ্যা বাড়বে, প্লাস আরো দেশওয়ালি আনবে, আরো সংখ্যা বাড়বে, মানে মাল্টিপল রেটে বাড়তে থাকবে, ঠিক আছে? এবং তারপর যখনই কোনো একটা জায়গায় 15-20% হয়ে যাবে, তৃণমূল ভাবে একদম 20% ব্লক ভোট, টিকিটটা তাহলে এদের দিই, এদের টিকিটটা দিলে সিটটা কনফার্ম, টিকিট দেবে। কিন্তু দেখো বাংলা পক্ষ 7 বছর শুরু হয়েছে এবং আমরা কিন্তু পুনর্দখলের প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমরা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সৌভিকের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাড়ি। সৌভিক জানে এবার যদি ব্যারাকপুরে অর্জুন সিং জিতে যেত, তাহলে কিন্তু ব্যারাকপুর থেকে বাংলার কোনো দল কোনোদিন কোনো বাঙালিকে টিকিট দেওয়ার সাহস পেত না। এবারে যদি অর্জুন সিং জিতে যেত, তাহলে কিন্তু কোনো দল বাংলায়, এদের এমন নিয়ন্ত্রণ হয়ে যেত যে কোনো দল আর বাংলায় কোনোদিন অর্জুন মানে ব্যারাকপুর, অন্তত ব্যারাকপুর সিটে অন্য অন্য কোনো বাঙালি ক্যান্ডিডেটকে টিকিট দিত না। কিন্তু এর সাথে একটা খারাপ খবর হলো, আসানসোলে শত্রুঘ্ন সিনহা জিতেছে। ওই যে ক্রিমিনালটা কিছুদিন আগে বলেছিল বাঙালির মাছ ভাত কেড়ে নেবে, নিরামিষ চাপাতে চেয়েছিল, ঠিক আছে, ওই ক্রিমিনালটা পরের ভোটে, এই ভোটেও আমরা চেয়েছিলাম শত্রুঘ্ন সিনহাকে হারাতে। আমরা বলেছিলাম সিপিএম এর যে ক্যান্ডিডেট ছিল তাকে প্রকাশ্যে বলেছিলাম, সিপিএম ক্যান্ডিডেট, বাঙালি ক্যান্ডিডেট, তাকে ভোট দিন, শত্রুঘ্ন সিনহাকে হারান, ঠিক আছে? এবারে জিতেছে। কিন্তু এর পরের বারে যাতে এই ক্রিমিনালটা আসানসোল থেকে কোনোভাবে না যেতে, আমরা সেই ব্যবস্থা করব। এর আগে ছিল একটা জিতেন তেওয়ারি আর একটা ক্রিমিনাল। এখন বাঙালিদের বিরুদ্ধে পুরসভা ভোটের সময়, যখন পুরসভা ভোট হলো, পুরসভা ভোটের সময় ওদের দেশওয়ালি সমাজের কাছে আহ্বান জানিয়েছিল বাঙালির বিরুদ্ধে তলোয়ার গদা তুলে নিতে, ঠিক আছে? সেসব ভিডিও আমরা পোস্ট করেছিলাম। এই হচ্ছে অর্জুন সিং আর একটা ক্রিমিনাল। এবারে যদি জিতে যেত, তাহলে ব্যারাকপুর আর কোনো বাঙালি কোনোদিন টিকিট পেত না। এই জন্য আমরা, যেটা অনেকগুলো দিক, দেখো অনেকগুলো কাজ করতে হবে, কিন্তু বেসরকারি চাকরি ব্লক করতে হবে, ফুটপাথ হকারি স্পট ব্লক করতে হবে, ট্রেড লাইসেন্স ব্লক করতে হবে। বাংলার ভূমিপুত্র না হলে, বাংলায় টানা 15 বছরের থাকার প্রমাণ না থাকলে তাকে ট্রেড লাইসেন্স ইস্যু করা যাবে না। এদের মেন ক্ষমতা তো পুঁজি এবং সংখ্যা। সরকারি টেন্ডার বাঙালি পুঁজিপতিদের দিতে হবে। যার যার যা ক্ষমতা ওদের একদম দেওয়া যাবে না। যেগুলো যেগুলো বাঙালি পুঁজিপতি অ্যাভেলেবেল, সেখানে সেখানে বাঙালি পুঁজিপতি। এই পুরো ব্যাপারটা করলে এবার ভোটার লিস্ট যেটা আছে, ভোটার লিস্ট সংশোধনটা রাজ্য সরকারের হাতে, পারিপার্শ্বিক ব্যবস্থাগুলো, এইগুলো করলে কিন্তু আগামী দিনে, আজকে যা হয়ে আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর বাঙালির বাংলা থাকবে, বাংলার ভূমিপুত্রদের বাংলা থাকবে, ঠিক আছে?
ফলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন জানাবো যে গত 10 বছরে যতজন নতুন ভোটার হয়েছে প্রত্যেকের ভোটার কার্ড ভেরিফিকেশন করুন, নতুন করে ভেরিফিকেশন করুন, কে কোথা থেকে এসেছে ভেরিফাই করুন, কারোর ডবল আধার কার্ড আছে কি ডবল ভোটার কার্ড আছে কি ভেরিফাই করুন, এবং যাতে নতুন না ঢোকে তার ব্যবস্থা করুন। এবং দ্বিতীয় হচ্ছে অন্যান্য যে 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 জায়গার কারণে এখানকার ডেমোগ্রাফি বদলাতে পারে, আপনি তো বলেছিলেন কিছুদিন আগে যে বাংলায় বাংলা বলা মানুষ পাওয়া যাবে না, তাহলে বাংলায় বাংলা বলা মানুষ যাতে পাওয়া যায়, বাংলার ডেমোগ্রাফি যাতে, দেখো আরেকটা জিনিস খেয়াল করবে যে এই যেসব এলাকায়, ঠিক আছে, এই ডেমোগ্রাফি গুলো বাড়ছে, ঝামেলার প্রবণতা কিন্তু সেই সেই এলাকায় বাড়ছে। একদম যে কোনো ধরনের ঝামেলা হতে পারে, ক্রিমিনালগিরি, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, মারধর, পুলিশ একদম জর্জরিত হয়ে থাকে। তুমি যে কোনো দিন যে কোনো একটা বাঙালি এলাকায় পুলিশের মাইন্ডসেট এবং রিসরা হিনমোটারের মতো মানে ক্রিমিনাল অধ্যুষিত এলাকার পুলিশের যদি সারাদিনের কাজের বিবরণ দেখো, বুঝতে পারবে যে দুটো এলাকার পুলিশের সাথে কথা বললে বুঝতে পারবে যে এরা কি ভয়ঙ্কর মেন্টাল প্রেসারের মধ্যে থাকে। এক একটা এলাকায় 11টা 12টা করে বহিরাগত ক্রিমিনাল। আমি কারোর নাম করবো না, একজনের সাথে একবার কথা হয়েছিল, সে বলেছিল যে রিসরায় 11টা না 12টা ক্রিমিনাল, সারাক্ষণ মাথা খারাপ হয়ে থাকে, এখানে তো অনেক শান্তিতে আছি। ঠিক আছে, তো ফলে বাংলায় আলটিমেটলি ক্রিমিনালগিরি, এই যে সঞ্জয় রায় এই যে আরজি করের বোনকে যে ধর্ষণ করে খুন করলো, তারপর হাওড়ায় ঘটনা ঘটালো, আসানসোলে ঘটালো, এই ধরনের ঘটনা। এমনকি একটা ঘটনা মনে পড়ছে, সেসব ঝাঁ ছিল, আমার নামটা মনে পড়ছে না, খড়গপুরে ওরাই দূষণ টুষণ করে, এটার জন্য বলেছিল বাঙালিকে দুর্গাপুজোয় মা দুর্গার ভাসান করতে দেবে না। সরিতা ঝাঁ বলে খড়গপুরের একটা কাউন্সিলর, ওরা কি সব করবে কি করবে জানি না, আমি তো মানে আমাদের ওরকম কিছু নেই, তো সে বলেছিল যে দুর্গাপূজা ভাসান করতে দেয়নি ওরা ওরকম দূষণ করবে বলে পুকুরে। ভাবতে পারো এদের কি সাহস বেড়েছে। এদের এই সাহস কিন্তু কমাতে হবে। কমানোর উপায় কিন্তু মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দল, সরকারের হাতে অনেক কিছু আছে। আপনি তোষণের বন্ধ করে শাসন করুন, এদের তোষণ না, এদের শাসন দরকার। শাসন করলে দেখবেন বাংলার ভোটার লিস্ট, বাংলার ডেমোগ্রাফি, বাংলায় কথা বলা মানুষ বাংলায় পর্যাপ্ত থাকবে, কোনো সমস্যা হবে না। আমরাও সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। যারা বাংলায় বহুদিন আছে, বাঙালি হয়ে গেছে, কাউকে তো আলাদা করে বলার দরকার নেই আমি 200 বছরের বাঙালি, আমি 400 বছরের বাঙালি, আমি 800 বছরের বাঙালি, দরকার নেই তো। যে বাংলায় থেকেছে, বাঙালি হয়ে গেছে, আমরা তো চাই সকলে বাঙালি হয়ে যাক। আমরা তো চাই না কেউ বাইরে থেকে এসে বাঙালিকে বাংলাদেশি বলুক। আমরা তো বাংলায় বাংলাদেশি বলা ক্রিমিনাল চাই না, বাঙালি হয়ে যাওয়া লোক চাই। যারা বাঙালি হয়ে যেতে চাইবে থাকবে, কোনো সমস্যা নেই, এটাই। অনেক রাত হয়ে গেল সৌভিক, তোমার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো এবং খুব স্ট্রেট ওয়েতে বলবো যে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী উপায়গুলো কি আছে? মানে যে সমস্ত বাঙালি শূন্য যেগুলো হয়ে গেছে, যে ওয়ার্ড গুলো হয়ে গেছে, অর্থনীতি বাঙালির হাত থেকে বেরিয়ে গেছে, প্রশাসন বাঙালির হাত থেকে বেরিয়ে গেছে, সরকার পক্ষ বিপক্ষ সমস্ত জায়গাতেই বাংলার বাইরে থেকে লোকজন এসে তারা নেতা হচ্ছে বা বিভিন্ন ওই সমস্ত গুলো হচ্ছে। দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক উপায়গুলো কি হয়, কিভাবে করা যেতে পারে? আমি খুব সংক্ষেপে বলবো, অনেক রাত হয়ে গেছে। যেটা মনন্দা বলছিল যে যখনই হচ্ছে গিয়ে সংখ্যা বাড়ে তখনই তাদের সাহস বেড়ে যায়। আমি জাস্ট দুটো উদাহরণ দিয়ে তারপরে সমাধানের একটা, আমার যেটা মনে হয় সেই সমাধানের কথা বলবো। এই সংখ্যা বাড়ার সাথে সাথে কি কি পরিবর্তন, সেটা নৈহাটিতে বড়মার পুজো দিতে গেছিল আমাদের কয়েকজন বাঙালি ছেলে, তাদের ট্রেন থেকে নামিয়ে মারধর করেছিল, সেই ঘটনাটাও বলো নৈহাটিতে। হ্যাঁ আমি বলছি রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলি যে জনসংখ্যা বা ডেমোগ্রাফি বদল হলে পরে কি হয়। 19 সালে আমাদের ব্যারাকপুর লোকসভায় মমতা ব্যানার্জি একটা মিটিং করতে আসছিলেন। তাকে আমার মনে আছে এখনো, ভাটপাড়া ক্রস করে বা ভাটপাড়ার ওই এলাকাটা ঢোকার মুখে তাকে রাস্তার ধারে দাঁড়িয়ে গামছা পরা একখানা লোক
হিন্দিতে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল। একজন মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে বাঙালি হওয়ার কারণে গালিগালাজ করেছিল, বাঙালি বিদ্বেষী কথাবার্তা বলে। এবং যখন মুখ্যমন্ত্রী ওখান থেকে গাড়ির থেকে নেমে সেই ভিডিও ভাইরাল আছে যে বাইরের থেকে এসে এখানে বসে পড়েছে, অর্থাৎ এটা সেই সূচনা। মানে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না যে হঠাৎ করে 20,000 বেড়ে গেছে বা 30,000 বেড়ে গেছে, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, এটা কিন্তু রাতারাতি হয়নি বা হঠাৎ করে হয়নি। এবং এই একই জিনিস আর একটু যদি বৃহৎ ক্ষেত্রে দেখা যায় তাহলে হচ্ছে কি হয়, এই মানে রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ব্যারাকপুরে ঢুকতে দেবো না বলা যে ক্রিমিনাল, সেটাও কিন্তু বহিরাগত। যদিও স্টেজে উঠে আমি 120 বছরের বাঙালি, 130 বছরের বাঙালি, আমার বাবা আমার ঠাকুরদা এখানে এসছে পড়েছে, এই সমস্ত তাকে অনেক ইতিহাস মনে করিয়ে দিতে হয়, কারণ সে বহিরাগত, সে ভালো করেই জানে, তাই তাকে মনে করিয়ে দিয়ে নিয়ে গিয়ে প্রমাণ করার তাগিদ থাকে। কিন্তু আমরা এই প্রমাণ করে তাগিদ দেখানো বহিরাগতদের মানে বাঙালি সাজাতে চাই না। আমরা চাই যারা বাংলা সংস্কৃতির সাথে মিশে গেছে, যারা নিজেদের বাঙালি বলে মনে করে, যারা বাঙালিকে বিদ্বেষমূলক চোখে দেখে না, তারা এখানে থাকুক, বাকিদের না থাকলেও চলবে। তাদের অন্য জায়গা অনেক আছে, অনেক কটা রাজ্য আছে, বিহার আছে, ইউপি আছে, ঝাড়খণ্ড আছে, কোনো শেষ নেই, হরিয়ানা আছে, দিল্লি আছে, কত জায়গা আছে। আমাদের কোনো দ্বিতীয় জায়গা নেই, আমাদের এটাই জায়গা। এবং এখানে এই যেটা মনন্দা বললো যে বড়মার যে ঘটনা, মানে প্রতিনিয়ত ভাটপাড়া হোক বা টিটাগড় হোক বা যে পকেটগুলোতে, মানে আমাদের যদি বীজপুরেও বলি হাজিনগর হোক বা যে পকেটগুলোতে আর কি সংখ্যা বেশি, বাঙালির সংখ্যা কম, ওদের সংখ্যা বেশি, সেই সব এলাকাতে বাঙালি মহিলারা সন্ধ্যের পর চলতে নিরাপদ নিজেদেরকে মনে করে না। অর্থাৎ সেই সমস্ত এলাকাতে খুব বাজার এলাকা, কনজেস্টেড এলাকা হলে আলাদা কথা, না হলে পরে তারা কিন্তু নিজেদের সন্ধ্যেবেলা তারা এই নর্মাল আমরা যেরকম রাস্তায় ঘুরে বেড়াই বা পার্কে হাঁটি বা চলাফেরা করি, সেগুলো তারা করতে পারে না। এটা হচ্ছে গিয়ে বাঙালিদের কি কোণঠাসা অবস্থা হয় যেখানে সংখ্যা বেড়ে যায়, তার একটা উদাহরণ। এবং একই সাথে এই যে মনন্দা যেটা বললো যে বড়মার পুজোতে, মানে এটা কোনো বিচ্ছিন্ন এক বছরের ঘটনা নয়, প্রত্যেক বছর এই জিনিস রিপিট হয়। বড়মা এখানে খুব জাগ্রত ঠাকুর, জাগ্রত পুজো হয় তার নৈহাটিতে, এবং সেই হাজার হাজার পুণ্যার্থী তারা আসে। এবং যখন তারা ধরুন তার মধ্যে কেউ কেউ আছে যারা বনগাঁ থেকেও এসছে, এরকমও দেখা গেছে, বনগাঁ থেকে বা বারাসাত থেকে, বিভিন্ন জায়গার থেকে, তারা ট্রেনে ওঠা নিয়ে কাকিনাড়ায় নামবে, এরকম কিছু বহিরাগত গেট দখল করার থেকে ঝামেলা, এবং তুচ্ছ ঝামেলা, মানে সরে গেলে একটু জায়গা দিলেই হয়ে যায়, সেখান থেকে সেই ঝামেলা, এবং তাদেরকে ফেলে 50 জন 60 জন বহিরাগত মিলে একসাথে তাদেরকে যেভাবে মারধর করেছিল, সেই সময় বাংলা পক্ষের কিছু লোকজনকে তাদেরকে চেষ্টা করেছিল বাঁচানোর, কিন্তু সংখ্যা ম্যাটার করে। আবারও বলছি, 50-60 জন মিলে। আরপিএফ এর ভূমিকা কি ছিল ওখানে? চুপ। তারা কিন্তু সেই ক্রিমিনাল গুলোকে ধরেনি, কারণ আরপিএফ গুলো তো সেই একই দেশওয়ালি, আরপিএফরা তো সেই একই দেশওয়ালি। যেখানে জিআরপি থাকে সেখানে দেখা যায় যে বাঙালিরা কিন্তু একটু আধটু হলেও মানে ন্যায় বিচার পাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাদের সমস্যাগুলো একটুখানি ভাবনা চিন্তা করার জায়গায় থাকে। কিন্তু যেখানে আরপিএফ থাকে সেখানে বাঙালিরা কোনো সমস্যার সমাধান তাদের হয় না, উল্টে হ্যারাসমেন্ট হয়, সেটা মেট্রো হোক বা সেটা সাধারণ ট্রেন স্টেশনে হোক। এবং সমাধান যদি হয়, বলা যায় সমাধান একটা, তো সমাধান খুব সহজ সমাধান, সেটা হচ্ছে কি ভোটার কার্ড ঝাড়াই বাছাই করা, এই প্রক্রিয়াটাকে এখন থেকে শুরু করে দেয়। ভোটের আগে করে দেবো 2 মাস আর 3 মাসের মধ্যে, এরকম বিষয় নয়। এবং সেটা প্রশাসনিক স্তরে যেরকম করার ব্যাপারে যেমন হচ্ছে গিয়ে খুব মানে কঠোর নজরদারির মধ্যে করতে হবে, সাংগঠনিক স্তরে বা শাসক দলের তরফেও সেই বিষয়টাকে সেভাবেই আর কি দেখা উচিত। কিছু তাৎক্ষণিক লাভের জন্য, কিছু তোষণের জন্য, কিছু পকেটের ভোট পাবো এইটা ভেবে নিয়ে, মানে টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে, যদিও সেখানে হারে আর কি, ওই কলার কাঁধি ওই সমস্ত বিলি করেও ভোটে হারে, সেই ওয়ার্ডগুলোতে কোনোদিন কলার কাঁধি বিলিয়ে ওই ভোটে কলাই পেয়েছে আর কি। তো সেই সমস্ত জায়গাগুলোতে যদি ভোটার কার্ড সংশোধন হয়, তাহলে আমাদের যেটা অনুমান, বর্তমানে যে 90-95 লাখ যারা আছে আর কি এখানে, সেই 90-95 লাখের সংখ্যাটা বহুলাংশে কমবে, বহুগুণ কমবে। এইভাবে একটা ডেমোগ্রাফি বদল যেটা হয়ে গেছে সেটাকে আটকানো সম্ভব। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে কি মনন্দা বললো যে ভূমিপুত্র সংরক্ষণ, সরকারি চাকরির ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ করাটা অনেক সহজ ব্যাপার সরকারের কাছে, অতি দ্রুত প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ এখনই করা উচিত, এবং সেই ব্যাপারটা খুব তাড়াতাড়ি সার্কুলার দিয়ে করা শুরু করার হোক, এটা আমাদের দাবি। এবং বেসরকারি ক্ষেত্রে শুধুমাত্র লজিস্টিক্স বা এই চর্মনগরী এই সমস্ত ব্লু কলার জব নয়, তার সাথে কিছুদিন আগে ইনফোসিস খুললো, আগামী 2 বছরের মধ্যে এলটি মাইন্ডট্রি বলে একটা টেক পার্ক তৈরি হচ্ছে নিউ টাউনে, সেখানে আনুমানিক মানে যে রিক্রুটমেন্ট হবে প্রায় 20,000। ভাবা যায় একটা মানে 20,000 ইঞ্জিনিয়ারের একটা টেক পার্ক,
হ্যাঁ, সেই সেই যে চাকরিগুলো, বাঙালিরা তো সেই চাকরিটাও ডিজার্ভ করে। তাকে তো ব্যাঙ্গালোরে যাওয়ার দরকার নেই, তাকে তো এখানে বসে সেই চাকরিটা সে করতে পারে। তাকে তো দিল্লি বা অন্যান্য মেট্রো সিটিতে বা বোম্বে যাওয়ার দরকার নেই। তো সেইগুলো, এবং যে নিউ টাউনে যে কথা হচ্ছে যে প্রস্তাবিত সিলিকন ভ্যালি, মানে সেখানে যে কয়েক লাখ লোকের যে প্রস্তাবিত যে চাকরির সুযোগ হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে ইনফোসিস খুলে গেছে সেখানে। এবং তার সাথে একই সাথে হচ্ছে গিয়ে যে এর বাইরে যে ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে, স্টিল, লোকে বলে নেই কিন্তু আছে, স্টিল ম্যানুফ্যাকচারিং বা মেটাল রিলেটেড কাজ বা মাইন্স রিলেটেড যে শিল্পগুলো রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিনিয়ত স্থানীয় লোকজনের সাথে বহিরাগত যারা আসে, ধানবাদ থেকে চেপে বা বিভিন্ন জায়গা থেকে বাসে চেপে চলে আসছে, এবং 100 জনের মধ্যে 95 জন হয়তো সেই ধরনের বাইরের স্টেটের লোক, স্থানীয় লোকেরা কাজ পায় না বলে মাঝে মাঝে কনফ্লিক্টও হয়, মারামারিও হয়েছে, সেই খবরও বিভিন্ন নিউজ পেপার কভার করেছে। তো তাদের চাকরিগুলো হচ্ছে কি আগে স্থানীয় ভূমিপুত্রদের মধ্যে সুনির্দিষ্টভাবে বন্টন করা, তাহলেই কাজের জায়গা সুরক্ষিত থাকবে। প্রশাসনিক স্তরে ঝাড়াই বাছাই করে ভোটার কার্ড নতুন করে তৈরি করা, এবং যেগুলো ভুয়ো সেগুলোকে বাতিল করা, যাদের 2টো করে কার্ড আছে তাদের পশ্চিমবঙ্গের কার্ড এখনই বাতিল করা, তাদের দ্বিতীয় কার্ড যেখানে থাকুক থাকুক, আমাদের যেন রাজ্যে না থাকে। এবং তৃতীয় উপায় হচ্ছে গিয়ে রাজনৈতিক ক্ষেত্রে শুধুমাত্র এমএলএ এমপি এই ক্ষেত্রগুলোতে নয়, এমএলএ এমপির বাদেও যেগুলো আরো একটু নিচু স্তরে, অর্থাৎ কাউন্সিলর, চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত, এই প্রত্যেকটা ক্ষেত্রে বা ওয়ার্ডের যে দায়িত্বপ্রাপ্ত যে লিডার থাকে, এই প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতায়ন যেন বাঙালির হাতে থাকে। এছাড়া এই সমস্যার সমাধান হয় না, যদিও এগুলো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু ভূমিপুত্র সংরক্ষণের প্রচেষ্টাটা খুব একটা দীর্ঘমেয়াদী নয়, এটা করে নেওয়া যায়। এবং তার সাথে হচ্ছে গিয়ে ভোটার কার্ডের যে ব্যাপারটা, সেটা আগামী 6 মাস, 8 মাস বা খুব বেশি হলে 10 মাস এই সময়ের মধ্যে করে নেওয়া যায়। এগুলো কিন্তু তুলনামূলক খুব স্বল্পমেয়াদী প্রচেষ্টা, যেগুলোতে হচ্ছে গিয়ে মানে কাজ অনেক সহজ হওয়া সম্ভব বলে আমার মনে হয়। একটা ছোট্ট কথা বলছি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বলো। একটা ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে যে ব্যারাকপুরের ঘটনা বলছি 2019-এর পর। ইসরার ঘটনাটা যেমন বললাম, ব্যারাকপুর 2019-এ যখন দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজোর পর বিসর্জনের দিন, ঠিক আছে, ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে বাঙালি মহিলারা মা দুর্গার বিসর্জন করতে যাচ্ছিল। এই বহিরাগত ক্রিমিনাল গুলো বাঙালি মহিলাদের ধরে ধরে গণশ্লীলতাহানি করেছিল, গণশ্লীলতাহানি করেছিল। আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা বাংলায় বাঙালি নারীদের গণশ্লীলতাহানি করা ক্রিমিনাল চাই না। মহারাষ্ট্রে যেমন ঢুকিয়েছে। হ্যাঁ বলুন। আমি একটা জিনিস অ্যাড করি, এই যে গণহারে শ্লীলতাহানি করেছিল বেছে বেছে বাঙালি মহিলাদের, তার যখন প্রতিবাদ করা হয়েছিল, ওই স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর, সে কিন্তু বাঙালি, তাকে কিন্তু মারধর করা হয়েছিল। পরে অন্য একটা ক্রিমিনাল, এই সেই বহিরাগত অর্জুন সিং, তাকে ধরে ব্যাপারটা সেটেল করেছিল। অর্জুন সিং কিন্তু তখন তৃণমূলে। 18 সালের ঘটনা, বাঙালি 18 সালের ঘটনা, বাঙালি এই ক্রিমিনাল গুলো এত মাথায় চড়েছে যে বাঙালি নারীদের শ্লীলতাহানি করার পর বাঙালি কাউন্সিলরকে ধরে পিটিয়েছে। তা আমরা পরিষ্কার বলছি, মহারাষ্ট্রে 35 লাখ অবৈধ ঢুকিয়ে এরা ভোট ঘুরিয়েছে। আপনি যদি চান, আপনি যদি সত্যি বাংলার ভোটার লিস্ট ঠিকঠাক রাখতে চান, 35 লাখ অবৈধ ক্রিমিনালের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিন। আপনার হাতেই অ্যাডমিনিস্ট্রেশন, আপনার হাতে এসডিও ডিএম অফিস, তাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দিন। যারা অবৈধ, আমরা কোনো বৈধ কারোর বাতিল করার কথা বলছি না, যাদের ডুয়েল ভোটার কার্ড আছে বা যারা অবৈধভাবে ভুয়োভাবে জালিয়াতি করে ভোটার কার্ড করেছে, ওখানে 35 লাখ ঢুকিয়েছে, আপনি এখান থেকে 35 লাখ আউট করুন, তাহলে দেখবেন বাংলার ভোটার লিস্ট অন্তত একটা ঠিকঠাক জায়গায় যাবে। অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ দেওয়ার আগে যে কথাটা না বললেই নয়, যে আজকের এই লাইভটা এত তাৎপর্যপূর্ণ এবং এত গুরুত্বপূর্ণ, একটা জিনিস খুব জলের মতো পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ খুব ভয়ঙ্কর জিনিস। সাম্রাজ্যবাদ, কিছুক্ষণ আগেও একজন লিখলেন, সাম্রাজ্যবাদ সত্যি খুব ভয়ঙ্কর জিনিস, বিশেষ করে হিন্দি সাম্রাজ্যবাদ। সেটা যেভাবে আমলা থেকে আর কাউন্সিলর অব্দি যেভাবে তাদের দেশওয়ালি ভাইদের ঢোকানো হচ্ছে, বাঙালি কিন্তু একদম মানে বলে না যে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে, একদম সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে। যে কোনো সময় কিন্তু সে একদম ডুবে যেতে পারে। ভেসে তো গেছে, বাঙালি অনেকদিন আগেই ভেসে গেছে, ডুবে যেতে পারে। এইবার যদি মির্জাফর যারা আছে, যারা বিশ্বমানব আছে, তারা যদি এবার নিজেদের মুখটা বন্ধ না করে বা নিজেদের জাতির কথা না ভাবে, ইতিহাস কোনোদিন তাদের ক্ষমা করবে না।
তাদের পরবর্তী প্রজন্ম জেনে মানে এইভাবে জেনে বড় হবে যে আমার বাবা, আমার দাদু, আমার দাদুর বাবা এই লোকগুলো ছিল যাদের জন্য আজকের আমি সমাজের সব থেকে বঞ্চিত একটা জাতিতে পরিণত হয়েছি। এই হিন্দি সাম্রাজ্যবাদকে আটকানোর জন্য হিন্দি ভাষার এই যে দাপট, এই পুরোটা নিয়েই তো হিন্দি সাম্রাজ্যবাদ। এই ব্যাপারটা যদি আটকাতে পারে, একমাত্র পারবেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়। এই একটা জায়গায় যেখানে নিজের জাতিকে বাঁচানোর জন্য শাসক পক্ষ, বিপক্ষ সবার কাছে অনুরোধ, নিজের জাতির কথা এবার আপনারা একবার ভাবুন। এবং ধন্যবাদ জানাই মননকে, ধন্যবাদ জানাই সৌভিককে, এবং আরেকজনকে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন ধরে এই লাইভের পেছনে থেকে, এই ক্যামেরার পেছনে থেকে আমাদের এই লাইভ গুলোকে সাফল্যমণ্ডিত করে তুলছে, অভিষেক পালকে। সবাইকে জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।